এর আগের ব্লগটা শেষ করেছিলাম মিডওয়ে গিজার থেকে। এখন চলে আসছি আমরা ব্ল্যাক স্যান্ড বেসিনে। এখান থেকে ব্ল্যাক স্যান্ড বেসিনে, যেটা একদম ওল্ড ফেথফুলের কাছাকাছি। এখানে নামটা এসেছে চারপাশ থেকে কালো ভলক্যানিক স্যান্ডের জন্য, বা আগ্নেয়গিরি লাভা থেকে তৈরি হয়েছে। এই জায়গাটাতে অনেক ছোট ছোট গিজার রয়েছে, মানে অনেকটা গরম পানির ঝর্ণা আর রঙিন পুলগুলো আছে। বিশেষ করে কিছু পুলের রং একেবারে ফটোজেনিকের মতো দেখা যাচ্ছিল। এখন প্রায় বিকাল 5টা বাজে। একদম একটু ফাঁকা ফাঁকাই লাগছিল, বা একটু ভয়ও লাগছিল। আর গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল, তাই আমরা একজন করে করে আমরা দেখে যাচ্ছিলাম। আমি গাড়িতে ছিলাম, তারপর প্রকাশ গিয়ে দেখে আসছে, এরকম করে। এখানে ক্লিপ গেজার, রেনবো পোল এগুলো ছিল। আর ক্লিপ গেজারের মাঝে মাঝে একদম পুরো ঝর্ণার মতো গরম পানিগুলো উপর দিয়ে উঠে আসছিল। প্রতিটা এখানে যে গিজারগুলো, যে এইগুলো এক একটার আলাদা আলাদা রং, এক একটা পানির কালার ডিফারেন্ট। নামের মতোই রঙের খেলা এই জায়গাটাতেই। সবগুলোর এত নাম মনে রাখা খুব কষ্টকর। আর এই জায়গাটায় দাঁড়িয়ে একটা জিনিস খেয়াল করলাম, যেটা হলো যে গরম যে বাষ্পটা উঠে আসছে আর ঠান্ডা বাতাস এমন একটা পরিবেশ তৈরি করছে, যেটা আমার কাছে অনেক রহস্যময় মনে হচ্ছিল। আর তবে এখানে দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগছিল। আর এই যে লেকের মতো পানিটা, এটা ছোটোখাটো একটা রিভার। এটা হলো ফেরি হোল রিভারটা, যেটা আমরা ওই মিডওয়ে গিজার দেখতে যাওয়ার সময় দেখেছিলাম। আচ্ছা, এই জায়গাটা কেমন না? পেছনে পাহাড়, পাশে নদী, আর সামনে থেকে ধোঁয়া উঠছে। অদ্ভুত একটা সৌন্দর্য। মনে হচ্ছে কোনো একটা জাদুর শহরে দাঁড়িয়ে আছি। আর এই ব্ল্যাক স্যান্ড বেসিন ইয়েলোস্টোনের তুলনায় অনেক ছোট, কিন্তু এখানে যে রং আর পরিবেশ, সেটা এক কথায় অসাধারণ লাগছিল। বিকালের দিকে যেহেতু, তাই এখানে আশপাশে কোনো লোক ছিল না। একটু ভয় লাগছিল দাঁড়িয়ে থাকার জন্য। তবে দাঁড়িয়ে যখন দেখছিলাম, কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছিলাম। জায়গায় জায়গায় ছোট ছোট আবার পানি বের হচ্ছে। আবার যতই সামনের দিকে আগাচ্ছিলাম, তখন 1-2 জন লোক চোখে পড়ছিল। একা একা হাঁটতে হাঁটতে আমি অনেকটাই ভিতরে চলে আসছি, যেন আমি একটা অন্য গ্রহে চলে আসছি। গরম পানির ধোঁয়া, পাশে ঠান্ডা বাতাস, আর নিচে জল ফোটার যে শব্দগুলো একটু ভয়ঙ্কর লাগছিল। বিকাল যেহেতু হয়ে আসছে, লোকজনও কম, তাই একটু ভিড়টাও কম। কিন্তু সৌন্দর্যের একটুও কমতি নেই। আমি তো মুগ্ধ হয়ে শুধু তাকিয়েছিলাম কিছুক্ষণ। একটা নীরবতা, আর এত সুন্দর রং, আর এই বাষ্পগুলো, মানে সব কিছু মিলিয়ে জায়গাটা অন্যরকম লাগছিল। আপনারা যারা আমার ইয়েলোস্টোনের ব্লগগুলো দেখছেন, আপনারা একবার যাচাই করুন কোন গিজারটা সব থেকে বেশি সুন্দর ছিল। এই 2-3টা গিজার দেখে আসার পরে আমার কাছে, যে এর আগের ব্লগে যে মিডওয়ে গিজারের যে ব্লগটা দিয়েছিলাম, সেটার গিজারটা বেশি সুন্দর লেগেছিল, অনেক বেশি কালারফুল। অনেকটা হাঁটার পরে বেশ কিছু লোকজনকে দেখতে পেলাম। এখন চলে যাচ্ছি আরেকটা পাশ দিয়ে, যেটার নাম লিভিং অন দ্য এজ। ইয়েলোস্টোনের প্রান্তে দাঁড়িয়ে প্রকৃতির সাহসিকতাটা অনুভব করলাম। এটার লিভিং অন দ্য এজ, এটার মানে হলো ঝুঁকির মাঝেও বাঁচা, বা সীমান্তে হাঁটা, নিয়ম ভেঙে সাহসে পথ চলা। এই সেই জায়গাটা যেখানে মাটি গরম, ধোঁয়া উঠছে, আর এক পা ফেললেই মানে ডিফারেন্ট কিছু দেখা যাবে। যাই হোক, প্রকৃতির সাথে একবার চোখে চোখ রেখে দাঁড়ানো, এটাই হলো জীবনের আসল স্বাদ। সব কিছু দেখা শেষ করে চলে আসলাম আমরা ওল্ড ফেথফুলে। এখন প্রায় 6টা বাজে, সন্ধ্যা হবে 9টা বাজে। তাই ভাবছিলাম যে আর কোন দিকে যাওয়া যায়। সম্ভবত আজকে ওল্ড ফেথফুলের যে গিজারটা আছে, সেটা দেখে যাব। তারপর আমরা ভিতরে এসে একটু গিফট শপে আসি। আর গিফট শপটা না অনেক সুন্দর, ডিফারেন্টভাবে সাজানো। আর যেহেতু অনেক গরম, একটু টায়ার্ডও লাগছিল। কিন্তু এই গিফট শপে আসার পর আমার মনটাই অনেক ভালো হয়ে যায় অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে। গিফট শপটা অনেকটা পুরনো বাড়ি যেরকম থাকে, কাঠের বানানো, ওরকম লাগছিল। এখানে এসে 1-2টা সুভেনিয়ার কিনি, তারপর প্ল্যান করি এখান থেকেই হোটেলে চলে যাব। কালকে আবার আসবো এই ওল্ড ফেথফুল গিজারটা দেখার জন্য। কারণ আজকে আর এনার্জি কুলাচ্ছিল না। আর ওল্ড ফেথফুলের গিজারটা 15 মিনিট পর পর হয়, মানে পানিটা উপরের দিকে উঠে। এটা অনেকটা একটা শোর মতো দেখতে।
চেষ্টা করব পরবর্তীতে অন্য একটা ব্লগে আমি অ্যাড করব। আমি প্রতিটা ব্লগ আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দিব, তাহলে পুরো যে ট্রাভেল ব্লগটা দেখতে ইজি হবে, ট্র্যাক রাখা যাবে কোনটার পর কোনটা ছিল। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নিজেও দেখবেন, অন্যকে দেখারও সুযোগ করে দিবেন। আর চেষ্টা করেছি ছোট ছোট মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।